গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই টেক্সট বুক বাংলায়। সবাই জলদি জলদি ঝটপট ঝটপট জয়েন করো। সবাইকে ওয়ার্ম ওয়েলকাম টু টেক্সট বুক বাংলা। তো আজকে আমরা যেহেতু 15ই আগস্ট, তো বাংলার রিলেটেড 15টা মতন কোশ্চেন আমরা সলভ করব, বাংলার ইতিহাস রিলেটেড, মেনলি বেঙ্গলকে ফোকাস করে। মানে দেখো, প্রতি বছর যে কোনো পরীক্ষাই হোক না কেন, সেটা স্টেটের পরীক্ষা হোক বা সেন্ট্রালের পরীক্ষা হোক, বেঙ্গলের হিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন থাকে। মানে দেখো, বাংলা তো অনেক রকম রাজবংশকেই দেখেছে। সেনরা রাজত্ব করেছে, পালরা রাজত্ব করেছে, তারও আগে শশাঙ্ক রাজত্ব করেছে। তারপরে একটা টাইমে বেঙ্গল নবাবী আনা দেখেছে, বাংলার নবাবের রাজত্ব দেখেছে, মুঘলসদের রাজত্ব দেখেছে। এবং শুধু তাই নয়, মুর্শিদাবাদ এরিয়া যদি দেখো, মুর্শিদাবাদ এরিয়া ক্রস করে গিয়েই যদি মালদা পোর্শনটা দেখো, সেখানে দেখবে আবার আফগানি সুলতানরা রাজত্ব করেছে, হোসেন শাহ যেরকম। তো বাংলা অনেক কিছুর ইতিহাস কিন্তু বহন করে চলেছে অনন্তকাল ধরে, আদিকাল ধরে, তাই না? তো আমরা বাংলার ইতিহাস সম্পর্কে আজকে কোশ্চেন আনসার সলভ করব। সবাই জলদি জলদি জয়েন করো এবং বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম প্রশ্ন হচ্ছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল, গোপাল, দেবপাল নাকি মহিপাল? আনসার কি হবে? আনসার হবে গোপাল। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় মাৎসন্যায় নামক অরাজকতা সৃষ্টি হয়। তখন গিয়ে গোপাল আলটিমেটলি রাজা হচ্ছে, আর বেঙ্গলকে এই সমস্ত অন্যায়ের থেকে বাঁচাচ্ছে। তারপরে তো গোপালের ছেলেরা আসছে, তার পরবর্তী জেনারেশন আসছে এবং বেঙ্গলকে সিকিওর করছে। নেক্সট, গৌড়ের রাজধানী কোনটা ছিল? নদিয়া, মুর্শিদাবাদ, লক্ষণাবতী নাকি পান্ডুয়া? এই পারপাস আমি একটা কথা বলতে চাই, গৌড় প্রদেশের রাজা কিন্তু ছিলেন শশাঙ্ক। গৌড় প্রদেশের রাজা, এখানকার নরপতি ছিলেন শশাঙ্ক। আর শশাঙ্ক রাম এবং লক্ষণ, বিশেষ করে উনি তো নিজে শিবের ভক্ত ছিলেন, শশাঙ্ক শৈব ছিলেন, বাট উনি রাম এবং লক্ষণকেও প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা করতেন। তাই লক্ষণের নামে উনি নিজের রাজ্যের নাম রাখেন লক্ষণাবতী। নিজের রাজ্যের রাজধানীর নাম করেন লক্ষণাবতী। রামের ভাই লক্ষণকে শ্রদ্ধা জানিয়ে নিজের জায়গার নাম করেন লক্ষণাবতী। বাট এই পারপাস বলি, একটা টাইমে কিন্তু গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণও ছিল। একটা টাইমে শশাঙ্কর সময়ই গৌড়ের রাজধানীর নাম কর্ণ সুবর্ণও ছিল। এবারে যখন লক্ষণাবতী হচ্ছে, বলা হয় যে শশাঙ্ক করেন। আবার এইটা আর একটা বক্তব্যও আছে, কি না, সেন রাজারা যখন গৌড়ের রাজত্ব করছেন, সেনরাও রাম আর লক্ষণের পুজো করছে। এবার সেনরা নাকি লক্ষণকে সম্মান জানানোর জন্য নিজের রাজধানীর নাম করেছিল লক্ষণাবতী। তো দুটো পয়েন্ট। অ্যাকচুয়ালি যখন শশাঙ্ক শৈব, কিন্তু শশাঙ্ক রাম এবং লক্ষণকে শ্রদ্ধা করতেন, তো ওনার সময় রাজধানী কর্ণ সুবর্ণ। এরপরে গিয়ে যখন গৌড়ের রাজা পালরা হচ্ছে এবং পালদের পরে গিয়ে সেনরা হচ্ছে, বলা হয় সেনরা আরো রাম এবং লক্ষণের উপাসক ছিল। তো সেনদের সময় প্রমিনেন্টলি গৌড়ের রাজধানী হয় লক্ষণাবতী। সুলতান হোসেন শাহ, সুলতান হোসেন শাহের শাসনকালকে কি বলা হয়? বাংলার সোনালী যুগ, দিল্লির সোনালী যুগ, নাকি মুঘল যুগ, নাকি ইংরেজের শাসনকাল? দেখো, হোসেন শাহ মুঘল যুগ তো নয়,
মোগলরা মানেই হচ্ছে আকবর, অরঙ্গজেবেরা। তো হোসেন শাহ তো মোগল নয়, তাই মোগল যুক্ত হবে না। আর হোসেন শাহ ইংরেজও নয়, তাই ইংরেজও হবে না। এই দুটোর মধ্যে একটা হবে। এবার আমরা জানি হোসেন শাহ ছিলেন বাংলার সুলতান। হোসেন শাহ বাংলার সুলতান ছিলেন, দিল্লির তো নয়। তাহলে দিল্লি অপশনও বাদ। এই কোশ্চেনটা আলাদা করেও দেওয়া হয় যে বাংলার সোনালী যুগ কার শাসনকালকে বলা হয়, সেক্ষেত্রে আনসার হয়ে যাবে হোসেন শাহ। কোশ্চেন ঘুরিয়েও দেয়, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে সুলতান হোসেন শাহের শাসনকালকে কি বলা হয়? বাংলার সোনালী যুগ বলা হয়, বাংলার সোনালী যুগ। আবার কোশ্চেনটা ঘুরিয়েও দেয় যে বাংলার সোনালী যুগ কার শাসনকালকে বলা হয়, সেক্ষেত্রে আনসার কি হবে? হোসেন শাহ বা হুসেন শাহ, একই জিনিস। কোনো কোনো বইতে দেখবে হুসেন শাহ লেখা থাকে, কোনো কোনো বইতে হোসেন শাহ লেখা থাকে, একই জিনিস। নেক্সট, মোগল সম্রাট আকবর বাংলাকে কটা সুবায় ভাগ করেছিলেন? মোগল সম্রাট আমরা জানি বাংলায়, শুধুমাত্র বাংলায় নয়, আকবর প্রথম একজন সম্রাট যিনি গোটা ভারতেরই আলাদা আলাদা ডিস্ট্রিক্টকে সুবাতে ভাগ করে দিয়েছিলেন, তালুকে ভাগ করে দিয়েছিলেন। এবং এই সময় সারনেম এসছিল, সুবা যারা দেখতো তাদেরকে বলা হতো সুবেদার অথবা সুবাদার। যেরকম ওনার রাজসভায় নবরত্নের একজন নবরত্ন মান সিং ফার্স্ট, যিনি ওনার মেন সেনাপতি ছিলেন, উনিও সুবেদার ছিলেন। ঠিক আছে, পরবর্তীকালে গিয়ে ওনাকে রাজা উপাধি দেন, উনিও সুবাদার। আর যারা তালুক দেখতো তাদেরকে বলা হতো তালুকদার। তো আকবরই প্রথম যিনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশকে সুবায় বিভক্ত করে দেয়। তো বাংলাকে উনি সুবায় বিভক্ত করেন আকবর। তো বাংলাকে কটা সুবায় ভাগ করা হয়? বাংলাকে আকবর কটা সুবায় ভাগ করেন? এই পারপাস বলি, অনেক এমসিকিউ বইতে লেখা থাকবে 4টে। ইভেন যদি গুগলও করো তাহলেও দেখবে লেখা থাকবে 4টে। কিন্তু আবার অনেক বইতে দেখবে 12টা আনসার করা আছে। 12টা হবে না। কেন হবে না ম্যাম? তুমি যদি গুগলও সার্চ করো দেখবে 12টা সুবা বলছে। আকবর গোটা যতটা জায়গা ছিল আকবরের রাজত্বে, সেখানে টোটাল 12টা ছিল। এই 12টা সুবা যে সুবায় ভাগ করেছিলেন, সেটা আকবরের যতটা জায়গা জুড়ে নিজের রাজত্ব ছড়িয়েছিল সেটা টোটাল সংখ্যা ছিল 12। তাই 12 আনসার করবে না। মেনলি বেঙ্গলকে আকবর ভাগ করেছিলেন 4টে সুবায়। এখানে শুধু বাংলার কথা বলা হয়েছে। যদি বাংলা কথাটা না বলতো, যদি বলতো যে মুঘল সম্রাট আকবর কটি সুবায় ভাগ করেছিলেন, বা ভারতকে বা ওনার রাজত্বের মধ্যে যতটা জায়গা ছিল সেটা কটা সুবায়, তখন আনসার 12টা হবে। তাই গুগলে দেখাবে হয়তো 12টা সুবা, আকবর মানেই 12টা সুবা না, বেঙ্গলকে 4টে সুবা আর গোটা রাজত্বকে উনি 12টা সুবায় ভাগ করেছিলেন। কেমন? নেক্সট, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? শেষ 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 স্বাধীন নবাব, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই পারপাস আরো দুটো জিনিস লিখে রাখো। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ হলো। আর বাংলার প্রথম পরাধীন নবাব সেটা হচ্ছে মীর জাফর। কারণ উনি যখন নবাব হলেন উনি ইংরেজদের হাতে রীতিমতন পরাজিত, ইংরেজদের কথায় উঠছে বসছে। তাহলে প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, আর প্রথম পরাধীন নবাব হচ্ছে মীর জাফর, আর শেষ স্বাধীন নবাব হচ্ছে
সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধ কত সালে হয়? সতেরোশো সাতান্ন, 1764, 1756, 1772। পলাশির যুদ্ধ আনসার হবে 1757। ডেট কবে? 23শে জুন। পলাশির যুদ্ধ 1757, 23শে জুন। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে? সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভ। হলো? নেক্সট, বক্সারের যুদ্ধের ফলাফল কি হয়েছিল? নবাবের জয় হলো, ইংরেজদের পরাজয় হলো, ইংরেজদের জয় হলো, মারাঠাদের জয় হলো। কোনটা হবে বক্সারের যুদ্ধের ফলাফল? ফার্স্ট অফ অল বলি, বক্সারের যুদ্ধ কবে হলো? প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষায় আসে। 1764 সাল। প্রচুর বার পরীক্ষায় আসে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার ফলাফল কি দাঁড়াচ্ছে? না, তার আগে বলি কাদের মধ্যে হলো। মীর কাসিম, মির্জাফর নয়, মীর কাসিম ও রবার্ট ক্লাইভের মধ্যে। আর মীর কাসিমকে হেল্প করেছিল কারা কারা? দিল্লির সুলতান মানে দিল্লির সম্রাট, তাছাড়া হায়দ্রাবাদের নিজাম, এছাড়া লখনৌয়ের নবাব। এই তিনটে শক্তি এক্সট্রা আরো হেল্প করেছিল মীর কাসিমকে। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো নবাবদের হার আর ইংরেজদের জয়। রবার্ট ক্লাইভ জিতে গেলেন। ফলাফল দাঁড়ালো ইংরেজরা জয়লাভ করছে, রবার্ট ক্লাইভরা জিতে যাচ্ছে, মীর কাসিম পরাজিত হচ্ছে। এবং মীর কাসিমকে যারা আরো হেল্প করলো, হায়দ্রাবাদ, আওয়াধ মানে লখনৌ এবং দিল্লি, সবার মিলিত বাহিনী রবার্ট ক্লাইভের কাছে হেরে গেল। কারণ কি? রবার্ট ক্লাইভের কাছে অনেক উন্নত মানের অস্ত্র ছিল, অনেক উন্নত মানের কামান, তাই জন্য আলটিমেটলি ইংরেজ জিতে গেল আর মীর কাসিম হেরে গেল। মুর্শিদাবাদকে বাংলার রাজধানী করেন কে? একটু আগেই আমি বলছিলাম মুর্শিদাবাদকে বাংলার রাজধানী করেন কে? মুর্শিদ কুলি খাঁ। ইনি বাংলার প্রথম স্বাধীন নবাব। নিজের নাম অনুযায়ী মুর্শিদাবাদ করেন। তার আগে উনি কোথায় ছিলেন? তার আগে উনি ঢাকায় ছিলেন। কেন না? মোগল সম্রাটের আন্ডারে ছিলেন। যখন উনি বাংলা দেখছেন ঢাকায় বসে, তখন ওনার মনে হলো যে আমি কেন, যখন আমি গোটা বাংলা দেখব, তাহলে আমি নিজেকে কেন স্বাধীন বলে পরিচয় দেব না। তখন উনি নিজেকে স্বাধীন বলে পরিচয় দিচ্ছেন এবং ঢাকার থেকে পুরো এই চূর্ণী জলঙ্গি নদী ধরে মুর্শিদাবাদে এসে উপস্থিত হচ্ছেন, ওখানটাকেই রাজধানী বানাচ্ছেন এবং নিজের নাম অনুযায়ী জায়গার নাম দিচ্ছেন মুর্শিদাবাদ।
এবং একটাকেই উনি নিজের রাজধানী করলেন, সমগ্র বাংলার রাজধানী করলেন। আর তখনকার দিনে বাংলা মানে কিন্তু গোটা বাংলা মানে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পুরো বিহার মানে পূর্ব বিহার, পশ্চিম বিহার, এবং গোটা উৎকল মানে গোটা উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গোটা বাংলার রাজধানী হলো তখন মুর্শিদাবাদ। আচ্ছা, ডাব্লিউবিপি আর কেপির তোমরা জানো ডাব্লিউবি কনস্টেবলের ডেট অলরেডি দিয়ে দিয়েছে, অক্টোবরে পরীক্ষা এসআই এবং কনস্টেবলের, আর নভেম্বরে পরীক্ষা। তো এটা অলরেডি অগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, মাঝখানে হাতে আর 1.5 মাস মতন সময় আছে। যারা যারা চাইছো ঝটপট ঝটপট আমাদের এই ব্যাচ নিয়ে নাও। কোড ইউজ করো আমার SM555, এই কোডটা ইউজ করো। আজকে তোমাদের কিন্তু অফার চলছে, গতকালও অফার ছিল, আজকে রাত্রির 12টা পর্যন্ত অফার চলবে। যে ব্যাচটা তোমরা পেয়ে যাবে 799-তে, 799-তে পেয়ে যাবে, এবং ভ্যালিডিটি কিন্তু 2 বছর। এছাড়া কি কি পাবে ব্যাচটার মধ্যে? টোটাল 7টা কোর্স পাবে মোট। এই ব্যাচটার মধ্যে দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই অফিসারটা পাবে, এটা লাইভ ব্যাচ হবে, এটারও রেকর্ডেড ক্লাস তোমরা পাবে, যতবার খুশি তোমরা দেখতে পারবে। কনস্টেবল ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল, যে ব্যাচটার নাম উর্দি, এটারও লাইভ ক্লাস হবে, এটারও তোমরা রেকর্ডেড ক্লাস পাবে। এই দুটো ব্যাচ তো পাবেই, এর সঙ্গে আরো 5টা তোমরা রেকর্ডেড ব্যাচ পাবে, আলাদা আলাদা 5টা আরো রেকর্ডেড ব্যাচ পাবে। এছাড়া 1300টা মক টেস্ট পাবে, 550 স্টাডি নোট মানে নোট পাবে, প্রতিটা সাবজেক্টের জন্য টোটাল নোট পাবে 550টা পিডিএফ এর আকারে। এছাড়া 15,000 তোমরা এমসিকিউ এর প্র্যাকটিস কোশ্চেন পাবে। এখানেই শেষ নয়, 799-তে এখানেই শেষ নয়, কোড মাথায় রেখো, এর সঙ্গে পাবে একটা বই, এই বইটা বেঙ্গল পুলিশ আলটিমেট মক বুক, মক দেওয়ার জন্য বইটা। এই বইটায় কি কি পাবে? ডাব্লিউবিপি কেপি এসআই এর প্রিলি পাবে 5টা, ডাব্লিউবিপি কনস্টেবল কেপির মেন্সের 10টা মক পাবে, কেপি কনস্টেবল প্রিলিমস এর 5টা মক পাবে। এই বইটা তোমাদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে, তোমাদের কোনো জায়গায় এসে কালেক্ট করতে হবে না, তোমার বাড়ির অ্যাড্রেসে এইটা পৌঁছে দেওয়া হবে। তাহলে 799-তে তুমি 7টা ব্যাচ পাচ্ছ। কোড এটা মাথায় রেখো, SM555, এই কোডটা ইউজ করলে 799-তে তুমি এই জিনিসটা পেয়ে যাচ্ছ, বই পাচ্ছ বাড়ির অ্যাড্রেসে, প্লাস এই ব্যাচের সঙ্গে 2টো ব্যাচ যেটা লাইভ প্লাস রেকর্ডেড, ওয়েস্ট বেঙ্গল এসআই অফিসারের ব্যাচ লাইভ রেকর্ড পাবে, ডাব্লিউবিপি এবং কেপি পুলিশ কনস্টেবলের তোমরা পাবে উর্দি ব্যাচ, সেটাও লাইভ এবং রেকর্ড পাবে। এছাড়াও 5টা কোর্স পাবে, 1300 মক টেস্ট পাবে, 550 স্টাডি নোট পাবে, আর 15,000 তোমরা এমসিকিউ পাবে। সব কিছু পাবে 799-তে। কোড এটা। বাংলা বিভাজন কোন সালে হয়েছিল? বাংলা বিভাজন মানে বঙ্গভঙ্গের কথা বলা হচ্ছে, বঙ্গভঙ্গের কথা বলা হচ্ছে। বাংলা বিভাজন মানে বঙ্গভঙ্গের কথা বলা হচ্ছে। 1905 হবে আনসার। কে করছে? লর্ড কার্জন। আর 1911-তে কি হচ্ছে? বঙ্গভঙ্গ আমরা আটকে দিচ্ছি, বঙ্গভঙ্গ রদ হচ্ছে। রদ মানে কি? আটকে দেওয়া। এটাকে করছে লর্ড হার্ডিঞ্জ। কেমন? 1911-তে আমরা বঙ্গভঙ্গ আটকে দিলাম, সুরেন ব্যানার্জির চেষ্টাতেই আলটিমেটলি আমরা বাংলার লোকজন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের এই বিভাজন সেটা আমরা আটকে দিলাম।
ওই সময় ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ টু সেকেন্ড, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ বা লর্ড হার্ডিঞ্জ টু। আর শুরু কে করছে 1905-এ লর্ড কার্জন। নেক্সট, আনন্দমঠ উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মধুসূদন দত্ত? আনন্দমঠ উপন্যাসের লেখক, এটা সবাই পারো আই গেস, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ থেকে কি কি কোশ্চেন আসে? প্রথম প্রকাশিত হয় কত সালে? 1882 সালে প্রথম প্রকাশিত। আর কি কোশ্চেন আসে? বন্দে মাতরম নেওয়া হয়েছে এই উপন্যাস থেকে। হলো, বন্দে মাতরম এই উপন্যাস না হয়েছে, এই স্লোগানটা না হয়েছে এই উপন্যাস থেকে। বাংলার প্রথম মহিলা কবি কে? কামিনী রায়, সুচিত্রা ভট্টাচার্য, লীলাবতী নাগ নাকি বেগম রোকেয়া? দেখো, সুচিত্রা ভট্টাচার্য কিছুদিন আগের কবি, আধুনিক কবি, বাট বাংলারই কবি, বাট কিছুদিন আগের। সব থেকে প্রথম, সবার প্রথম বাংলার প্রথম মহিলা কবি কে? সবার প্রথম, এটার আনসার কিন্তু হবে কামিনী রায়। বাংলার প্রথম একজন মহিলা যাকে, যিনি কিনা লেখক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বাংলায় তখন শিক্ষিত মহিলা তো প্রচন্ড কম, বাংলায় শিক্ষিত মহিলা তখন প্রচন্ড পরিমাণে কম। এবার সেই সময় লেখাপড়া শেখা এবং বই লেখা, এর পেছনেও অনেক বাধা নিষেধ ছিল। সেগুলোর তোয়াক্কা না করে ওই সময়ের মহিলা হিসেবে এগিয়ে যাওয়া, সেটাও একটা স্ট্রাগল। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম কি? বেগম রোকেয়া ইসলাম ধর্মের একটা, নট অনলি ইসলাম ধর্ম, বাট উনি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, বাংলার ইতিহাসে একটা বিভৎস বিখ্যাত নাম। কারণ উনি মহিলাদের পড়াশোনার ওপরে জোর দিয়েছিলেন। বলা যায় বেগম রোকেয়া তো সমাজ সংস্কারক। উনি ইসলাম পরিবার থেকে বিলং করার সত্ত্বেও উনি কিন্তু মহিলাদের পড়াশোনার ওপরে জোর দিয়েছিলেন, মহিলাদের স্বাধীনতা সম্পর্কে জোর দিয়েছিলেন, সামাজিক স্বাধীনতা সম্পর্কে জোর দিয়েছিলেন, যে মেয়েদেরও পড়াশুনো করার মানে 100 বার অধিকার আছে, এবং মেয়েরা যদি পড়াশুনো না করে তাহলে সমাজ আগে বাড়বে কি করে? কারণ যে কোনো সন্তান সে তার শিক্ষাটা তার মায়ের থেকেই গ্রহণ করে। ইনিশিয়াল শিক্ষাটা যে কোনো সন্তান জন্মের পরে তার প্রথম গুরু তার মাই হয়। তাই মহিলাদের যা যা অধিকার সেটার উপরে উনি জোর দিয়েছিলেন। এবং যেহেতু সমাজ সংস্কারক, উনি বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন। ওনার বিদ্যালয়ের নাম কি? সখী সমাজ নাকি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নাকি আনন্দমঠ স্কুল নাকি নওয়াব ফোর্ট স্কুল? কোনটা হবে? আনসার হবে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। যেহেতু উনি মহিলাদের লেখাপড়ার উপরে জোর দিয়েছিলেন, আমি বারবার কথাটা এই জন্য বলছিলাম, মহিলাদের লেখাপড়ার উপরে জোর দিয়েছিলেন, গার্লস স্কুল উনি প্রতিষ্ঠা করেন। ডান? চলো নেক্সট, ধর্মপালের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়া, মুর্শিদাবাদ, মঙ্গলকোট নাকি মুদ্রাগিরি? আচ্ছা, এটা একটু টাফ কোশ্চেন হয়তো তোমাদের লাগতে পারে, কারণ ধর্মপাল সেনদের আগে পালরা এসছে, যখন সেন রাজারা রাজা হয়েছে বাংলার, তখন ওরা রাজধানী করে দিয়েছে লক্ষণাবতী। এবং তোমরা অপশানে দেখতেও পাচ্ছ, এখানে অপশানে আমি লক্ষণাবতী রাখিও নি। যদি লক্ষণাবতী রাখতাম, বেশিরভাগ বাচ্চাই তোমরা লক্ষণাবতী আনসার করে দিতে। এবং এই কোশ্চেনটাও যদি পরীক্ষায় দেওয়া হয়, পরীক্ষার হলে যদি এই অপশানেও লক্ষণাবতী থাকে, আমি শিওর 90% বাচ্চা ধর্মপালের রাজধানীও লক্ষণাবতী করে চলে আসবে, যেটা হবে না। সেন রাজারা মেনলি লক্ষণাবতী রাজধানী করে বাংলার।
তাহলে ধর্মপালের রাজধানী কি ছিল ম্যাম? পান্ডুয়া না, মুর্শিদাবাদ না, মঙ্গলকোট না, মুদ্রগিরি অথবা মুদ্রাগিরি। মুদ্রগিরি অথবা মুদ্রাগিরি, এই জায়গাটা হচ্ছে ধর্মপাল নিজের রাজধানী স্থাপন করে। এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজাদের মধ্যে কিন্তু ধর্মপাল একজন। পাল বংশের যে সকল শ্রেষ্ঠ রাজা, দেবপাল, ধর্মপাল, গোপাল, তাদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ রাজা বলা যায় একজন ধর্মপালকে। তাহলে আনসার মুদ্রাগিরি অথবা মুদ্রগিরি। নেক্সট, বঙ্গের প্রথম মুসলিম শাসক, প্রথম বাংলার প্রথম মুসলিম শাসক, প্রথম, কেউ হোসেন শাহ করবে না, উনি বাংলার সুলতান ছিলেন, কিন্তু সবার আগে বাংলায় প্রথম মুসলিম শাসক কে? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। কেন? সেন বংশের শেষ রাজা ছিল লক্ষণ সেন নদিয়ায়। ঠিক আছে, সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন নদিয়ায় বসে আছেন। এবার মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি, দুজন সেনাপতি, একজন কুতুবউদ্দিন আইবক, যিনি কিনা দিল্লি অধিকার করেছেন, ওনাকে দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছে। আর ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজিকে বলা হলো দিল্লির মতন আরো একটা ভালো জায়গা হচ্ছে কি? বেঙ্গল। তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বেঙ্গল আক্রমণ করে দিলেন। তখন বাংলার রাজা ছিলেন সেন বংশীয় শেষ রাজা লক্ষণ সেন। উনি তো বখতিয়ার খলজি আসছেন শুনেই পালিয়ে গেলেন, খেতে বসেছিলেন, খাওয়ার ফেলে ওইভাবেই পালিয়ে গেলেন ঢাকায়। আর ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি এসে নবদ্বীপ দখল করে নিল। আর প্রথম তাই জন্য মুসলিম শাসক হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। পুরো নাম ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, যিনি মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি ছিলেন। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহ আইন কত সালে প্রবর্তন করেন? উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা পুনর্বিবাহ আইন কত সালে প্রবর্তন করেন বিদ্যাসাগর? কিন্তু একা তো বিদ্যাসাগর করেননি, ওনার সঙ্গে লর্ড ডালহৌজি ছিলেন। 1856 সালে লর্ড ডালহৌজি ও বিদ্যাসাগর। কততম অ্যাক্টের মাধ্যমে? রেগুলেটিং অ্যাক্ট, এক্সকিউজ মি জগন্নাথ, রেগুলেটিং অ্যাক্ট 15 এর মাধ্যমে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়। হলো? তো আবারও বলে দিই, পুলিশের ব্যাচ যারা যারা নিতে চাইছো, আর 1.5 মাস কিন্তু সময় আছে, কোড ইউজ করো, এটা একটু লিখে রেখো, SM555, 3টে 5, SM555। এই কোডটা ইউজ করলে তোমরা 2টো ব্যাচ পাবে, আলাদা আলাদা করে নিতে হবে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI এই ব্যাচটা পাবে, WBP KP কনস্টেবল যে ব্যাচটার নাম উর্দি, এই ব্যাচটা অফিসারের ব্যাচ, আর এই ব্যাচটার নাম উর্দি, এই দুটো ব্যাচই তোমরা লাইভ পাবে, প্লাস রেকর্ডেডও পাবে, যতবার ইচ্ছা তোমরা রেকর্ড দেখে নিতে পারবে। এই দুটো ব্যাচ ছাড়াও আরো মোট টোটাল 7টা কোর্স পাচ্ছ, মানে আরো 5টা ব্যাচ পাবে রেকর্ডেড, 1300 মক টেস্ট পাবে, 550 স্টাডি নোট পাবে, 550 স্টাডি নোট পাবে PDF আকারে, 15,000 প্র্যাকটিস কোশ্চেন পাবে। এখানেই শেষ নয়, এই বইটা তোমাদের বাড়ির অ্যাড্রেসে যাবে, তোমাদের একদম বাড়ির ঠিকানায় পৌঁছাবে, কোথাও এসে তোমাদের কালেক্ট করতে হবে না, তোমাদের বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে এই বইটা। এর মধ্যে WBP KPSI এর 5টা মক পাবে, WBP কনস্টেবলের 10টা মক পাবে, KP কনস্টেবলেরও 5টা মক পাবে। আর সম্পূর্ণ জিনিসটা
আজকে 15ই আগস্ট পারপাস রাত্রির 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। কোড ইউজ করো এটা SM555, কেমন? তো এই হচ্ছে আজকের বক্তব্য। আবারও সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আলটিমেটলি আমরা স্বাধীন ভারতের ওপরে দাঁড়িয়ে আছি। সকলে ভালো থেকো, আমার অনেক অনেক শুভেচ্ছা নিও। আবারও সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রেখো, যাতে আমার ক্লাস এবং অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাস তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। সকলে ভালো থেকো, আবারও সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে ভালো থেকো, জয় হিন্দ।